আরে তুমি কি করছো? আমি তো তোমার ভাগ্নি, তুমি আমার মা, আমার স্ত্রী, আমার মামি। আর আমি শুনেছি মামিরা নাকি মায়ের মতোই হয়। মামি বলল আমি আজ কোনো কিছু শুনব না। আজ তোকে আমি যা বলি তাই করতে হবে। সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। বাইরে ছিল হাত কাঁপানো ঠান্ডা আর প্রবল বাতাস। আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছিল না। তাই আমার ভাগ্নে এসে বলল, মামি আমি আপনার ঘরে থাকতে চাই। তার কথা শুনে আমি তাকে আমার বিছানার এক পাশে জায়গা করে দিলাম। রাত গভীর হতেই তাপমাত্রা আরও কমতে শুরু করল। হঠাৎ সে বলল, আমি ঠান্ডায় আর টিকতে পারছি না, আমি আপনার পাশে সব। আমি কিছু না ভেবে তাকে পাশের জায়গা দিলাম। তারপর মাঝরাতে হঠাৎ সে আমার সাথে এমনটা করতে পারবে আমি তো ভাবতেই পারছি না। আজকাল ভাগ্নেরা এমন চরিত্রহীন হয়ে থাকে। আমি রূপা, আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ছিল একদম ফর্সা। নিজের শরীরের অনেক যত্ন নিতাম। তাই আমার তেমন বয়স বোঝা যায় না। আমি সব সময় দামি আধুনিক পোশাক পরতে ভালোবাসতাম, যা আমাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলতে। সেদিন আমি শহরের একটি পার্কের পাশে গিয়েছিলাম। পার্কের পার্কিং এলাকায় অনেক ভিড় ছিল। আমি একটু এগিয়ে দেখি আমার পুরনো বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে আর তার ছেলে পাশে বসে রয়েছে। তার চেহারা দেখে মনে হলো হয়তো সে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। আমি তৎক্ষণাৎ তাকে গাড়িতে তুললাম এবং হাসপাতালে নিয়ে গেলাম। তার অবস্থা খুব গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করালাম। ফর্ম পূরণ করার পর যখন আমি তার ছেলের পাশে বসলাম, তখন সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি আমাদের জন্য যে একজন দেবদূত হয়ে এসেছেন। ধন্যবাদ। ছেলেটির বয়স হবে, সে হয়তো তখনও আমাকে চিনতে পারেনি। আমি তাকে বললাম, আমি তোমার মায়ের পুরনো বন্ধু। আমার এই কথা শুনে সে একটু স্বস্তি পেলাম। এরপর আমি তাদের পাশ থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম। সেদিনের সেই মুহূর্ত আমার জীবনে খুবই স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত, আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা জরুরি। আমার নাম শুভ। আমি সেদিন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু পথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার বান্ধবীর ছেলে বলল, হাসপাতালে পৌঁছে যখন তোমার মায়ের খবর জানতে চাইলাম তখন তুমি ভয় আর ওষুধ ভেঙে পড়েছিল। আমাকে জড়িয়ে ধরে তুমি কাঁপা গলায় বলেছিলেন, আমি মা তো ঠিক হয়ে যাবে, তাই না? ডাক্তাররা তোমাকে ভিতরে নিয়ে গেল কেন? মায়ের কিছু হবে না তো? তার এই প্রশ্নগুলো যেন আমার হৃদয়কে বিদ্ধ করছিল। আমি তার মাথায় হাত রেখে বললাম, চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি, কিছুই হবে না। আমার কথা শুনে সে একটু শান্ত হল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং আমাকে একান্তে তার কেবিনে ডেকে নিলেন। আমি আশঙ্কার সাথে তার কথা শুনছিলাম। ডাক্তার জানালেন তার মায়ের মাথায় আঘাত লেগেছে, আর সেই আঘাতের কারণে তিনি কোমায় চলে গিয়েছেন। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ডাক্তার আমাকে জানালেন যে আমার বন্ধু শিবানীকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, কয়েকদিন, কয়েক মাস বা এমনকি কয়েক বছর। তার অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তারদের কথা শোনার পর আমি বাইরে শিবানী ছেলের সঙ্গে কথা বললাম। তাকে বললাম, ডাক্তার বলেছেন তোমার মায়ের চিকিৎসা চলবে, আর তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমার কথা শুনে সে উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে আমি কোথায় থাকব? মা যদি এখানে থাকেন আমি একা কিভাবে থাকব? আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি চিন্তা করো না, যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গে থাকবে। তোমার মায়ের জন্য হাসপাতালের সমস্ত দায়িত্ব আমি নেব, কারণ সে আমার খুব কাছের একজন বন্ধু। এরপর আমি জানতে চাইলাম, তোমার বাবার কথা কি ভাবছ? তিনি কোথায় আছেন? সে মাথা নিচু করে বলল, মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল, তারপরে মা রাগ করে আমাকে নিয়ে এখানে চলে এসেছিলেন। আমি বাবার কাছে ফিরে যেতে পারবো না, কারণ তার কাজ বাইরে, আর তিনি এখন কোনো গ্রামে আছেন তাও জানি না। এমনকি আমি নিজেও তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছি। হয়তো তিনি আমার উপর রাগ করেছেন। আমি তাকে বললাম, তুমি এসব নিয়ে চিন্তা করো না, যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে সবকিছু সামলাবে। তারপর আমরা দুজনে হাসপাতালের পরিবেশে থাকতে পারছিলাম না। তাই আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম এবং তার সাহায্য চাইলাম যাতে শিবানীর চিকিৎসার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে যায়। শিবানী চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর বুঝতে পারলাম হাসপাতালে দীর্ঘ সময় থাকা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার কাজের দায়িত্ব ছিল। তাই আমি তার ছেলে শুভকে আমার বাড়িতে নিয়ে এলাম।
বাড়িতে আসার পথে তার জন্য কিছু প্রয়োজনীয় পোশাক কিনে দিলাম, কারণ তার কাছে তেমন কিছুই ছিল না। সেদিন শুভ খুবই মনমরা ছিল। রাতে আমি অনেকবার তার রুমের সামনে গিয়ে দেখি সে কেমন আছে জানতাম সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে উঠবে। পরের কয়েকদিন আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেছিলাম। এছাড়া শিবানীর শরীর ভালো, এর জন্য আমি হাসপাতালে নার্সদের সঙ্গে কথা বললাম এবং তাদের সাহায্যের জন্য অর্থ প্রদান করলাম, কারণ প্রতিদিন সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। ধীরে ধীরে শুভ আমার বাড়ির পরিবেশে মানিয়ে নিতে শুরু করল। তবে বাড়িতে দীর্ঘ সময় কাটাতে গিয়ে সে একটু একঘেয়েমিতে পড়ে যাচ্ছিল। আমি তাকে বললাম, শুভ, পরের বছর তোমার কলেজ শুরু হবে। তোমার শরীর ভালো আছে, তুমি যদি চাও তাহলে জিমে ভর্তি হতে পারো। আমার পরিচিত একটি ভাল জিম আছে, সেখানে তোমার ভর্তি করিয়ে দিতে পারি। এছাড়া তুমি ডান্স ক্লাস বা মিউজিক ক্লাসেও যোগ দিতে পারো। এতে তোমার সময় ভালো কাটবে এবং একঘেয়েমি দূর হবে। প্রথমে সে দ্বিধা করলেও আমার উৎসাহ এসে জিম এবং ক্লাসে যোগ দিল। ধীরে ধীরে সেখানে তার নতুন বন্ধুরা তৈরি হল এবং তার মন ভালো হতে লাগল। শুভ এখন নিজের জন্য আরও যত্ন নেওয়া শুরু করুন। জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাচ্ছিল। আমার মনে হলো সে কেবল তার শৈশবের কঠিন সময়গুলো কাটিয়ে উঠছিল এবং তার সামনে একটি নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছিল। শুভ ধীরে ধীরে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। সে শুধু আমার কথা শুনে তাই নয়, আমার প্রতিটি কাজে সাহায্য করত। আমি দেখলাম জিমে যাওয়ার জন্য তার শরীরের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। তাই আমি প্রতিদিন তার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতাম। এক রাতেই আমি শুভ ঘরে দুধ নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দরজার সামনে আমার পা পিছলে গেল এবং আমি মেঝেতে পড়ে গেলাম। সুব্রত ছুটে এল, সে আমাকে সাহায্য করে দাঁড় করান এবং নিজের ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানায় শুয়ে দিন। তার এই সাহসিকতা এবং যত্নশীলতা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে আমার হাত থেকে পড়ে যাওয়া দুধ পরিষ্কার করল। মা, আমি পায়ে অনেক ব্যথা পেয়েছিল, পিছলে পড়ে গিয়ে, তাই সে ব্যথা সরানোর জন্য খুব যত্ন সহকারে আমার পায়ে মালিশ করতে শুরু করল। আমি তার দিকে তাকিয়েছিলাম। 16 বছরের ছেলের মধ্যে এতটা পরিপক্কতা আমি কখনোই ভাবিনি। আমার বয়স তখন 32 বছর। জীবনে এমন একজন মানুষ আগে কখনো দেখিনি যে এতটা যত্নশীল আর দায়িত্বশীল। শুভ তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত ছিল। তার কাজ করার ধরন, তার দায়িত্ববোধ, সবকিছুতেই একটা বিশেষত্ব ছিল। পায়ে মালিশ করার সময় আমি মৃদু হেসে বললাম, শুভ, আমি তো তোমাকে সব সময় ছোট মনে করতাম, কিন্তু আজ তুমি প্রমাণ করলে যে তুমি কতটা দায়িত্ববান। তোমার পরিণত আচরণ আমাকে সত্যিই অবাক করেছে। সেদিন আমি প্রথম বুঝলাম মানুষের বয়স নয়, তার মনে এবং কাজ করার দক্ষতাই তাকে আলাদা করে তোলে। শুভ এই যত্নশীলতা আমার জীবনের নতুন এক সম্পর্কের ভিত্তি তৈরি করল, যা শুধুই বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের উপর দাঁড়িয়েছিল। শুভ ধীরে ধীরে তার জীবনকে নতুন পথে নিয়ে যাচ্ছিল। তার জিমে যাওয়া এবং নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের ফলে শরীরে শক্তি এবং মনে আত্মবিশ্বাস অর্জন করেছিল। একজন মজা করে আমি তাকে বললাম, শুভ, এত শক্তি তোর কোথা থেকে আসে? তুই কি খাস যে এত তাড়াতাড়ি এত শক্তিশালী হয়ে গেছিস? সে হেসে বলল, আমি এখন আর আমি ছোট নেই। আমি বড় হয়ে গেছি। তুমি আমাকে এবং আমার মাকে যেভাবে সাহায্য করেছে তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি এখন তোমার জন্য কিছু করতে চাই। তার এই কথাগুলো আমাকে করল। শুভ তার কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আমাকে সম্মান জানাচ্ছিল। এরপর সে আমাকে বলল, আমি যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি রাতে তোমার ঘরে থাকতে পারি। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি পাশে থাকব। শুভ সত্যিই খুব যত্নশীল এবং সাহায্যপ্রবণ ছেলে। আমি তার প্রস্তাবে সম্মতি দিলাম। বাড়িতে আমি একাই থাকতাম, তাই আরামের জন্য হালকা পোশাক পরার অভ্যেস ছিল। শুভ বাড়িতে থাকার সময়ও আমি আমার স্বাভাবিক অভ্যাসে কোনো পরিবর্তন আনিনি। রাতের শুভ মৃদু স্বরে বলল, মামি, আমাদের জিম ক্লাসে অনেক মেয়ে আসে যারা স্টাইলিশ পোশাক পরে, কিন্তু আমি কখনো তাদের নিয়ে তেমন কিছু ভাবিনি, কারণ তারা তোমার থেকে তুলনামূলকভাবে কম সুন্দর মনে হয়। তুমি সত্যিই খুব সুন্দর। তোমার পরা পোশাক সবসময় তোমার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। তার সোজাসাপটা এবং প্রশংসাসূচক কথা শুনে আমি মৃদু হেসে বললাম, তোর কথা শুনে ভালো লাগল শুভ। সেদিন আমি বুঝলাম শুভ শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও অনেক পরিণত হয়েছে। তারই প্রশংসা এবং কৃতজ্ঞতার অনুভূতি আমাদের সম্পর্ককে আরও গভীর অবিশ্বাস ভিত্তি করে তুলুন।
এদিন সন্ধ্যায় শুভ আমার কাছে এসে বলল, তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই এত প্রশংসা করিস না। এখন ঘুমিয়ে পড়, সকালে তাকে ক্লাসে যেতে হবে। আমাকে অফিসে শুভ মিষ্টি হেসে আমাকে বলল, ধন্যবাদ মামি। তারই ছিল গভীর কৃতজ্ঞতা। আমি তার এই কথায় মুগ্ধ হলাম। কিন্তু আমার মনে হলো এটা শুধু তার ভালোবাসা আর যত্নের বহিঃপ্রকাশ। পরের দিন সকালে আমি অফিস যাওয়ার আগে শুভকে তার ক্লাসে নামিয়ে দিলাম। সকাল বেলায় ক্লাসে যেত আর বিকেলে জিমে। দিনগুলো এভাবেই চলছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি লক্ষ্য করলাম সবার আচরণ কিছুটা বদলে গেছে। বিকেলে যখন আমি তাকে জিম থেকে আনতে যেতাম, তখন সে তার বন্ধুদের সঙ্গে কথা বলত। কিন্তু আমাকে দেখার সময় তার চোখে একটু অস্বস্তি লক্ষ্য করতাম। বাড়িতে ফিরে তাকে কিছুটা উদাসীন ও বিরক্ত মনে হতো। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সুবোধ, তুই এত চুপচাপ আর বিরক্ত কেন? কিছু হয়েছে? শুধু একটু দ্বিধা করে বলল, আমি সত্যি বলতে তুমি আমার এই চুপ থাকার কারণ। যখন তুমি আমাকে জিম থেকে নিতে আসবে, আমার বন্ধুরা তোমাকে নিয়ে কথা বলে। তাদের কথা শুনে আমার খারাপ লাগে। আমি অবাক হয়ে বললাম, কেন খারাপ লাগে? ওরা কি বলে? শুভ বলল, তারা তোমাকে নিয়ে হাসি তামাশা করে। শুধু আমার বন্ধুরা নয়, বরং ছেলেরাও তোমাকে দেখে তুমি যেমন আছো তেমনি থাকো। কিন্তু আমি চাই না তোমার দিকে কেউ অন্য দৃষ্টিতে তাকান, কারণ তুমি আমার জীবনের এক বিশেষ মানুষ, আর তোমাকে আমি সেভাবে দেখি। তার এই কথা শুনে আমি বিস্মিত হলাম। শুভর মধ্যে যে একটা দায়িত্ববোধ, সুরক্ষার অনুভূতি কাজ করছে। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তুই চিন্তা করিস না, আমি যেমন আছি তেমনি থাকব। তবে তুই এমন কিছুতে বেশি মন দিস না যা তোকে অস্বস্তি দেয়। সেদিন বুঝলাম শুধু শুধু বড় হওয়া নয়, মানসিকভাবেও অনেক পরিণত হয়েছে তার এই যত্নশীলতা। আমাকে তার প্রতি আরও মমত্ববোধপূর্ণ করল। সেদিন সন্ধ্যায় শুভ আমার কাছে এসে তার চিন্তাগুলো শেয়ার করেছিল। তার মুখে একটা গভীর চিন্তার ছাপ ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এত চিন্তিত কেন? শুধু একটু ইতস্তত করে বলল, মামি, আমি আসলে বলতে চাইছিলাম যে তুমি শুধু আমার আপন। তার এই কথায় আমি একটু হেসে বললাম, এটা তো জানি, কিন্তু তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? শুভ লজ্জা একটু মাথা নিচু করে বলল, আমি আসলে তোমাকে খুব ভালোবাসি। কিন্তু মামি হিসেবে তুমি আমাকে এত সাহায্য করেছ, সেটা আমি কখনো ভুলতে পারব না। সেদিন রাতে সে আবার আমার ঘরে এসে ঘুমানোর বায়না করল। কিন্তু আগের দিন রাতে তার ঘুমানোর সময়কার অস্থিরতা দেখে আমি তাকে তার নিজের ঘরে ঘুমানোর কথা বললাম, তুমি নিজের ঘরে ভালো করে ঘুমাও, আমি তো পাশের ঘরেই আছি। পরের দিন অফিস থেকে ফিরে আমি শুভকে জিম থেকে আনতে গেলাম। আমি সেদিন একটু ভিন্ন পোশাক পরে গেলাম, যা আগের দিনের পোশাকের চেয়েও একটু মডার্ন হবে। যখন জিমের বাইরে দাঁড়িয়ে স্কুটি হর্ন বাজাচ্ছিলাম, শুভ জানালা দিয়ে আমাকে দেখছিল। তার কয়েকজন বন্ধু তখন তার সঙ্গে ছিল। আমি তাকে একটু তামাশা করার জন্য চমকে দিতে চেয়েছিলাম। কিছুক্ষণ পর শুভ দৌড়ে এসে আমার পিছনে বসে বলল, তুমি যা করছো বলে তাদের কথা শুনে আমার খারাপ লাগে। আমি অবাক হয়ে বললাম, কেন খারাপ লাগে? ওরা কি বলে? শুভ বলল, তারা তোমাকে নিয়ে হাসি তামাশা করে। শুধু আমার বন্ধুরা নয়, বরং ছেলেরাও তোমাকে দেখে তুমি যেমন আছো তেমনি থাকো। কিন্তু আমি চাই না তোমার দিকে কেউ অন্য দৃষ্টিতে তাকান, কারণ তুমি আমার জীবনের এক বিশেষ মানুষ, আর তোমাকে আমি সেভাবে দেখি। তার এই কথা শুনে আমি বিস্মিত হলাম। শুভর মধ্যে যে একটা দায়িত্ববোধ, সুরক্ষার অনুভূতি কাজ করছে। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তুই চিন্তা করিস না, আমি যেমন আছি তেমনি থাকব। তবে তুই এমন কিছুতে বেশি মন দিস না যা তোকে অস্বস্তি দেয়। সেদিন বুঝলাম শুধু শুধু বড় হওয়া নয়, মানসিকভাবেও অনেক পরিণত হয়েছে তার এই যত্নশীলতা। আমাকে তার প্রতি আরও মমত্ববোধপূর্ণ করল। সেদিন সন্ধ্যায় শুভ আমার কাছে এসে তার চিন্তাগুলো শেয়ার করেছিল। তার মুখে একটা গভীর চিন্তার ছাপ ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এত চিন্তিত কেন? শুধু একটু ইতস্তত করে বলল, মামি, আমি আসলে বলতে চাইছিলাম যে তুমি শুধু আমার আপন। তার এই কথায় আমি একটু হেসে বললাম, এটা তো জানি, কিন্তু তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? শুভ লজ্জা একটু মাথা নিচু করে বলল, আমি আসলে তোমাকে খুব ভালোবাসি। কিন্তু মামি হিসেবে তুমি আমাকে এত সাহায্য করেছ, সেটা আমি কখনো ভুলতে পারব না। সেদিন রাতে সে আবার আমার ঘরে এসে ঘুমানোর বায়না করল। কিন্তু আগের দিন রাতে তার ঘুমানোর সময়কার অস্থিরতা দেখে
আমি তাকে তার নিজের ঘরে ঘুমানোর কথা বললাম। বললাম, তুমি নিজের ঘরে ভালো করে ঘুমাও, আমি তো পাশের ঘরেই আছি। পরের দিন অফিস থেকে ফিরে আমি শুভকে জিম থেকে আনতে গেলাম। আমি সেদিন একটু ভিন্ন পোশাক পরে গেলাম, যা আগের দিনের পোশাকের চেয়েও একটু মডার্ন হবে। যখন জিমের বাইরে দাঁড়িয়ে স্কুটি হর্ন বাজাচ্ছিলাম, শুভ জানালা দিয়ে আমাকে দেখছিল। তার কয়েকজন বন্ধু তখন তার সঙ্গে ছিল। আমি তাকে একটু তামাশা করার জন্য চমকে দিতে চেয়েছিলাম। কিছুক্ষণ পর শুভ দৌড়ে এসে আমার পিছনে বসে বলল, তুমি যা করছো সবই আমার জন্য স্পেশাল, কিন্তু তুমি এমন করে আমাকে আর চমক দিও না। তার এই সরল কথায় আমার মন ভরে গেল। শুভ ধীরে ধীরে পরিণত হচ্ছিল তার যত্নশীলতা। আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছিলাম। এটাই ছিল আমাদের সম্পর্কের গভীর বন্ধন, যেখানে আমরা একে অপরের প্রতি মমতা ও ভালোবাসা দেখাতাম। আমরা তখন বাইকে ছিলাম। আমার মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক হচ্ছে, কিন্তু তেমন গুরুত্ব দিইনি। আমি গাড়ি রাস্তার পাশে থামিয়ে তাকে নামতে বললাম। সে নামার পর আমি রাগী গলায় বললাম, তুমি এটা কি করছো? আমি তো আগেই বলেছিলাম যে জিমে এমন ছোট পোশাক পরে শোনা, কিন্তু তুমি ইচ্ছে করে আমার সামনে আরও ছোট ছোট পোশাক পরে এসেছিলেন। যাই হোক, বাড়িতে এসে রাতে খাওয়া দাওয়া সেরে আমি তাকে বললাম, তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু শুভ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। রাতে হঠাৎ করে আমি শুভকে ডাকলাম। শুভ, আমার পায়ে অনেক ব্যথা করছে, তুমি একটু মালিশ করে দাও, আমি পায়ের ব্যথায় মরে যাচ্ছি। তারপর শুভ আসলো, আমার পায়ে মালিশ করে দিতে লাগল। আর 5 মিনিটের মধ্যেই আমার পায়ের ব্যথা চলে গেল। আমি শুধু ওকে বললাম, তোমার হাতে জাদু আছে। তারপর মনের অজান্তে শুভ আমার সাথে এমনটা করেছিল যা তার মামা আমার সাথে রাতে করত। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।